আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইতিহাসে প্রতিটি সাম্রাজ্যের একটি মুহূর্ত আসে যখন তারা নিজেদের তৈরি মিথ্যার ভারে, নিজেদের সৃষ্ট সহিংসতার ছায়ায় নিজেরাই ধ্বংসের পথে এগোয়। আজকের পশ্চিমা বিশ্ব ঠিক সেই বিন্দুতে এসে দাঁড়িয়েছে। গাজা ইসরায়েলের গণহত্যা কেবল এক অঞ্চলের মানবিক বিপর্যয় নয়, এটি পশ্চিমা সভ্যতার আত্মার উপর গভীর এক দাগ, যা তাদের নৈতিকতা, রাজনীতি ও ভবিষ্যতের চেতনাকে বিষাক্ত করে তুলেছে। যে নৃশংসতা আমরা গাজায় দেখেছি, হাসপাতালে বোমাবর্ষণ, শিশুদের শরীরে গুলি, অনাহারে মৃত্যুর আর্তনাদ, এগুলো শুধু ফিলিস্তিনের ট্র্যাজেডি নয়, এগুলো এমন এক সভ্যতার প্রতিচ্ছবি যে নিজেকে মানবতার রক্ষক দাবি করে অথচ বাস্তবে ধ্বংসের নকশা তৈরি করে দিয়েছে। গাজায় পশ্চিমাদের ভয়াবহতা এবং আগামীর পাশ্চাত্য নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ইসরায়েল যখন গাজায় অবিরাম আগ্রাসন চালিয়েছে, তখন পশ্চিমা সরকারগুলো কেবল নীরব ছিল না, বরং সক্রিয়ভাবে সহযোগী ছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সবাই ইসরায়েলকে অস্ত্র, তথ্য ও কূটনৈতিক ঢাল দিয়েছে। যখন জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল, তখন আমেরিকার ভেটো একবার নয়, বারবার হত্যার লাইসেন্স হিসেবে কাজ করেছে। এই নীরবতা আসলে ছিল এক ধরনের সম্মতি। মিডিয়া, রাজনীতিক ও বুদ্ধিজীবীদের বড় অংশ এমনভাবে নিরপেক্ষতার অভিনয় করেছে, যা প্রকৃতপক্ষে হত্যাকারীর পাশে দাঁড়ানো ছাড়া আর কিছু নয়। ফিলিস্তিনি শিশুরা যখন ধ্বংসস্তূপের নিচে রক্তাক্ত হয়ে মারা যাচ্ছিল, তখন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছিল ইসরায়েলের আত্মরক্ষা। আর যারা এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের চাকরি হারাতে হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। মানবিক বোধ হয়ে উঠেছে রাষ্ট্রবিরোধী অপরাধ। মার্টিনিকার লেখক এমি সিজার বলেছিলেন, উপনিবেশবাদ কেবল শাসিতদের নয়, শাসকদের বর্বর করে তোলে। যে জাতি অন্যকে দাস বানাতে শেখে, সে শেষ পর্যন্ত নিজেকেও দাসত্বে ঠেলে দেয়, নৈতিক দাসত্বে, মানসিক অন্ধকারে। এই ধারণাটি এম্পারিয়াল বুমেরাং নামে পরিচিত, যা পরবর্তীতে হান্না অ্যারেন্ড বিশ্লেষণ করেছিলেন। ঔপনিবেশিক সহিংসতা একদিন ফিরে আসবে ইউরোপেই, ফ্যাসিবাদের রূপে। আজ গাজায় পশ্চিমের সমর্থনে যে হত্যাযজ্ঞ চলছে, তা ভবিষ্যতে ইউরোপ ও আমেরিকার সমাজে প্রতিফলিত হবে। একসময় যেমন আফ্রিকা ও এশিয়ার ঔপনিবেশিক নৃশংসতায় ফিরে এসেছিল ইউরোপে বিশ্বযুদ্ধ, নাৎসিবাদ, গণহত্যায়, ঠিক তেমনি এই গাজার মডেলও একদিন পশ্চিমের ভেতরে প্রবাহিত হবে। কারণ নৃশংসতা যখন রাষ্ট্রীয় নীতি হয়ে যায়, তখন তা সীমানা মানে না। প্রতিটি গণহত্যার মূল শর্ত একটাই, শিকারকে মানুষ হিসেবে না দেখা। ইসরায়েলি নেতারা ফিলিস্তিনিদের মানব জন্তু, মানব পশু বলে আখ্যা দিয়েছেন। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেছিলেন, পুরো জাতি দায়ী, অর্থাৎ কোনো ফিলিস্তিনি নির্দোষ নয়। এই ভাষা শুধু ইসরায়েলি নয়, পশ্চিমের মিডিয়া ও রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে। আমেরিকার কংগ্রেসম্যান ব্রায়ান মাস্ট ঘোষণা করেছেন, খুব অল্প সংখ্যক ফিলিস্তিনি নির্দোষ। ফক্স নিউজের জেসি ওয়াটার্স তাদের বলেছেন স্যাভেজেস, অসভ্য বর্বর জাতি। এই ডিহিউম্যানাইজেশন শুধু বচনে নয়, বাস্তবে রূপ পেয়েছে। 1700-রও বেশি স্বাস্থ্যকর্মীকে হত্যা করা হয়েছে। 2600-রও বেশি মানুষ খাদ্য সংগ্রহের সময় গুলি খেয়ে মারা গেছে। হাসপাতালগুলোকে টার্গেট করে বোমা হামলা হয়েছে। বন্দীদের উপর যৌন নির্যাতন ও অঙ্গহানি ঘটেছে। শিশুদের শরীরে লক্ষ্যভেদ অনুশীলন করা হয়েছে। যেভাবে ব্রিটিশ সার্জন ডক্টর নিক মেনার্ড বর্ণনা করেছেন, আজ মাথায় গুলি, কাল বুকে, পরদিন পেটে। এই সব কিছু এমন নিষ্ঠুরতা যা মানব ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের সঙ্গে তুলনীয়। হলোকাস্ট, রুয়ান্ডা, বসনিয়া বা হিরোশিমার পরের স্তরে স্থান পেতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনকে ব্যবহার করেছে ওয়েপন ল্যাবরেটরি হিসেবে। অস্ট্রেলীয় সাংবাদিক অ্যান্থনি লয়েনস্টাইন দেখিয়েছেন কিভাবে গাজায় পরীক্ষিত প্রযুক্তি, ড্রোন, স্মার্ট ফেন্স, ফেস রিকগনিশন, এআই ভিত্তিক টার্গেটিং সিস্টেম পরে বিশ্ববাজারে রপ্তানি করা হয়েছে।
এইভাবে দমন প্রযুক্তি আজ পণ্য হয়ে উঠছে। যেভাবে আগে ইউরোপ দাস বাণিজ্য থেকে সম্পদ অর্জন করেছিল, আজ তারা নজরদারি ও সন্ত্রাস বিরোধী প্রযুক্তি বিক্রি করে আয় করছে। এর মাধ্যমে যুদ্ধ কেবল একটি ব্যবসায়িক মডেল হয়ে উঠেছে, যার ভিত্তি রক্ত ও শোষণ। ইসরায়েলের সাথে আজকের ইউরোপীয় ও আমেরিকান চরম ডানপন্থী গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠতা কোনো কাকতালীয় বিষয় নয়। ইসরায়েলি সরকার বুঝে গেছে এই ফ্যাসিবাদী শক্তিগুলোই তাদের প্রাকৃতিক মিত্র। স্পেনের ভক্স পার্টির নেতা বলেছেন, ইসরায়েল আমাদের শেখাচ্ছে কিভাবে ইসলামিক আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হয়। ডাচ রাজনীতিক গিট উইল্ডার্স ইসরায়েলের ইহুদি রাষ্ট্র আইনের প্রশংসা করে বলেছেন, এটি আমাদের জন্য অনুকরণীয়। এটি এক ভয়াবহ ঐতিহাসিক পুনরাবৃত্তি। যে ইউরোপ একসময় নাৎসিবাদের ভয়াবহতা থেকে শিক্ষা নেয়ার কথা বলেছিল, আজ তারা আবার জাতিগত রাষ্ট্র, অভিবাসন শত্রুতা আর ইসলাম ভীতির স্লোগানে মেতে উঠেছে। ইসরায়েল তাই হয়ে উঠেছে নতুন ইউরোপীয় কট্টর ডানপন্থার রোল মডেল, একটি রাষ্ট্র যা জাতিগত বিশুদ্ধতার নামে গণহত্যা চালায়, অথচ পশ্চিমা বিশ্ব তাকে হাততালি দেয়। যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করে, তখন যুক্তরাষ্ট্র সেই বিচারকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, রুল অফ ল নামের যে শৃঙ্খলকে পশ্চিম বহুদিন ধরে অন্য দেশকে শেখাত, তা আসলে ছিল এক ধরনের উপনিবেশিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। আইন শুধুই দুর্বলদের জন্য, শক্তিশালীরা এর ঊর্ধ্বে। ফলে আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। এখন আর কোনো রাষ্ট্র বিশ্বাস করে না যে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই শূন্যস্থানই ভবিষ্যতে বৈশ্বিক ফ্যাসিবাদ ও নৈরাজ্যের উত্থান ঘটাবে। যে সভ্যতা নিজেদের উন্নত, উদার, গণতান্ত্রিক বলে গর্ব করে, সেই সভ্যতা যখন শিশু হত্যাকে যুক্তিসঙ্গত বলে, তখন সেটি আর সভ্য থাকে না। গাজায় বোমা ফেলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি নৈতিক আত্মহত্যা। যখন একজন মার্কিন সাংবাদিক বলেন ইসরায়েল যা করছে তা আত্মরক্ষা, তখন আসলে তিনি নিজের আত্মার দরজা বন্ধ করে দেন। এই নিষ্ঠুরতা ও নীরবতা পশ্চিমা সমাজকে অচিরেই এক আত্মবিধ্বংসী পথে ঠেলে দেবে, যেখানে অন্যের মৃত্যু হয়ে যাবে রাজনৈতিক সাফল্য। পশ্চিম এখন নিজের ভেতরেও সেই সহিংসতার ছায়া অনুভব করছে। যারা গাজার হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের উপর পুলিশের হামলা, গ্রেপ্তার, চাকরি থেকে বরখাস্ত, এমনকি নাগরিকত্ব বাতিলের হুমকি দেয়া হয়েছে। আমেরিকায় অ্যান্টিফা বা বামপন্থী কর্মীদের আজ রাষ্ট্রের শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এক পর্যায়ে বলেছিলেন, যেভাবে আমরা মাদক চোরাচালানকারীদের ধ্বংস করেছি, সেভাবে অ্যান্টিফাকে ধ্বংস করব। এভাবেই গাজার পদ্ধতি, অর্থাৎ প্রতিবাদ দমন, বিরোধীদেরকে শত্রু হিসেবে দেখা, প্রযুক্তিগত নজরদারি, এখন পশ্চিমের নিজস্ব সমাজে প্রয়োগ করা হচ্ছে। যে অস্ত্র ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করা হয়েছিল, তা শিগগিরই পশ্চিমা জনগণের উপর ফিরে আসছে। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, গাজায় একটি সভ্যতা মুছে গেছে। তিনি হয়তো বুঝতে পারেননি সেই ধ্বংস শুধু গাজার নয়, পশ্চিমের আত্মারও। ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই কোনো সভ্যতা অন্য কোনো জাতিকে ধ্বংস করে, সেই আগুন একদিন নিজের ঘরও পুড়িয়ে দেয়। রোমান সাম্রাজ্য, নাৎসি জার্মানি, ব্রিটিশ উপনিবেশ, সব জায়গাতেই সহিংসতা শেষ পর্যন্ত নিজেদেরই গ্রাস করেছে। আজকের পশ্চিম সেই চক্রের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করেছে। গাজার বালুকা বেলায় যে রক্ত ঝরেছে, তা একদিন ইউরোপের রাস্তায়, আমেরিকার শহরে, তাদের নিজস্ব সমাজে প্রতিফলিত হবে। প্রযুক্তির মাধ্যমে, জাতিবিদ্বেষের মাধ্যমে এবং রাজনৈতিক দমননীতির মাধ্যমে। ইতিহাস আমাদের সতর্ক করে, কিন্তু আমরা শুনি না। এমি সিজার বলেছিলেন, উপনিবেশবাদ শাসকের
আত্মাকে ডিসিভিলাইজ করে। আজ পশ্চিম সেই ডিসিভিলাইজেশনের গভীরতম স্তরে পৌঁছে গেছে। তারা নিজেদের মুক্ত গণতন্ত্র ভাবছে, অথচ বাস্তবে তারা সামরিককৃত নিরাপত্তা রাষ্ট্র, যেখানে প্রতিটি প্রতিবাদ, প্রতিটি মতভেদ, প্রতিটি সংবেদনশীলতা শত্রু হিসেবে বিবেচিত হচ্ছে। গাজায় যা ঘটছে তা কেবল মধ্যপ্রাচ্যের ট্র্যাজেডি নয়, এটি মানবতার আয়নায় পশ্চিমের মুখ। এই মুখে আর কোনো নৈতিক আলো নেই, শুধু রয়েছে ভণ্ডামির কালো ছায়া। পশ্চিম আজ যা করেছে তা কেবল অন্য জাতির বিরুদ্ধে নয়, নিজেদের ভবিষ্যতের বিরুদ্ধেও অপরাধ। গাজার ল্যাবরেটরিতে তারা যেসব প্রযুক্তি, ভাষা ও নীতিকে বৈধ করেছে, সেগুলো শিগগিরই তাদের ঘরের ভেতরেই ফিরে আসবে। যেভাবে উপনিবেশিক সহিংসতা একসময় ফ্যাসিবাদ হয়ে ইউরোপে ফিরে এসেছিল, তেমনি গাজার ধ্বংসযজ্ঞ একদিন পশ্চিমের অভ্যন্তরীণ যুদ্ধে পরিণত হবে। মানবতাবোধের বিরুদ্ধে, স্বাধীন চিন্তার বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত সভ্যতার নিজের অস্তিত্বের বিরুদ্ধে। ইতিহাসের সব সভ্যতা একদিন নিজেদের নির্মিত অন্ধকারে ডুবে গেছে। পশ্চিমের অন্ধকার আজ গাজা থেকে শুরু হয়েছে, আর সেই অন্ধকারের শেষ কোথায় তা সময়ই বলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।